নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি অভিক। আর অভিক, আমরা শুরুতেই আরো বারোর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বিশ্বভারতীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। শান্তিনিকেতনে সঙ্গীত ভবনের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু। আর ইতিমধ্যে ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তেও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় মৃত্যুর তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ এবং কী কারণে মৃত্যু তা নিয়েই কিন্তু এই মুহূর্তে রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশই, কারণ তার অস্বাভাবিক মৃত্যু। একেবারেই অভিক, অর্থাৎ বোঝাই যাচ্ছে, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিশ্বভারতীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে এবং এবার চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তিনিকেতনে সঙ্গীত ভবনের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং এই মৃত্যুর তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। একেবারেই তাই, বিশ্বভারতীর ঘটনা, সেখানেই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। মনা বীরবংশী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। মনা, বিশ্বভারতীর ছাত্রে তার অস্বাভাবিক মৃত্যু যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে শান্তিনিকেতনে, এখনো পর্যন্ত পুলিশের কি প্রাথমিক অনুমান কিভাবে মৃত্যু হতে পারে ওই ছাত্রের? দেখো অভিক, কিছুক্ষণ আগেই শান্তিনিকেতন থানার পুলিশ যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। পুলিশ যেটা জানাচ্ছেন যে যতক্ষণ না ময়না তদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না মৃত্যুর কারণ কি। খুব স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র, তার ছাত্রর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে শান্তিনিকেতন এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে। দেখো, অবশ্যই যেটা জানা যাচ্ছে যে গতকালকে তুমি জানো যে বীরভূমের 5টি সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা, এবং কঙ্কালীতলার যে মন্দির, সেই মন্দিরের আমরা যদি দেখি ভৌগোলিক অবস্থান, তাহলে মন্দিরের উত্তর দিকে কোপাই নদী কিন্তু বয়ে গেছে। এবং যেটা জানা যাচ্ছে, যেহেতু এই ছাত্র মহাদেব হাজরা, তার বাড়ি বোলপুরের কালীমোহন পল্লীতে বাড়ি, সে বিশ্বভারতীর হস্টেলেও থাকতো আবার বাড়িতেও থাকতো। যখন তার মন হতো বাড়িতে চলে যেত, অথবা হোস্টেলেও সে থাকতো, এমনটাই কিন্তু পুলিশি তদন্ত প্রক্রিয়ায় উঠে আসছে। এবার যেটা বিষয়, এই যে কোপাই নদী, সেই কোপাই নদীতে নাকি বেশ কয়েকজন তার বন্ধু বান্ধবরা তারা কিন্তু নেমেছিল এবং স্নান করতেই নেমেছিল বা যে কোনো কারণবশত তারা নেমেছিল। কিন্তু দেখো, তাৎপর্যপূর্ণভাবে বাকি বন্ধুরা কোপাই নদীর জল থেকে উঠে এলেও মহাদেব যে হাজরা, বিশ্বভারতীর সঙ্গীত ভবনের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র, সে কিন্তু সেই জল থেকে নদী থেকে কিন্তু উঠে আসতে পারেনি। খুব স্বাভাবিকভাবেই এই খবরটা কিন্তু তার পরিবারের লোকের কাছে যায়। তারপরেই পরিবারের তরফ থেকে পুলিশকে প্রশাসনের দ্বারস্থ হয়। তারপরেই শান্তিনিকেতন বোলপুর 2 থানার পুলিশ, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক, তাদের নেতৃত্বে সেখানে ডুবুরি নামিয়ে তন্ন করে কিন্তু গোটা কোপাই নদী, কঙ্কালীতলা চত্বরে যে পাশ দিয়ে বয়ে গেছে, সেই কোপাই নদী কিন্তু তন্ন করে খুঁজে ফেলা হয়। তারপরেই গতকালকে রাত্রের দিকে কিন্তু ছাত্রের দেহ উদ্ধার হয় নদী থেকে। তারপর আমরা দেখতে পাই যে চিত্র উঠে আসে, শান্তিনিকেতন থানার পুলিশের পক্ষ থেকে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর জানতে চাইবো যে তুমি বলছিলে যে পরিবার তারা এই মুহূর্তে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং কিভাবে ওই ছাত্রের মৃত্যু হলো তা নিয়ে তো ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে, কিন্তু এই ছাত্রের পরিবার তারা কি কারোর বিরুদ্ধে এক্ষেত্রে অভিযোগ আনছেন? তারা কি ভাবছেন? দেখো অভিক, তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন, যে নিহত ছাত্রের পরিবার, বিশেষ করে তার বাবা মা, তার পরিবারের অন্যান্য সদস্যরা, তারা বিষয়টাকে কিভাবে দেখছেন। দেখো, অবশ্যই তারা বিষয়টাকে খুব একটা স্বাভাবিকভাবে দেখছেন না। তারা কিন্তু এখানে রহস্য কিছু খুঁজে পাচ্ছেন, যে হঠাৎ করেই তাদের ছেলে সুস্থ স্বাভাবিক, তারা বেরোলো, হস্টেলে থাকে, কখনো বাড়ি আসে, কঙ্কালীতলা গেল, আর 5 জন বন্ধুদের সঙ্গেই গেল, অথচ তারা সঠিক সুস্থভাবে ফিরে এলো, কিন্তু তাদের পরিবারের সন্তান এই যে মহাদেব হাজরা, সে সুস্থভাবে ফিরে এলো না, তাকে তার মৃতদেহ কিন্তু উদ্ধার হলো। তো স্বাভাবিকভাবেই একটা রহস্য এই মুহূর্তে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কর্মভূমি, এই শান্তিনিকেতনের আকাশে বাতাসে একটা কালো ঘন মেঘ কিন্তু এই মুহূর্তে রহস্যের তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে তার পরিবারের লোকজনও বলছেন, বিশেষ করে তার বাবা মা, তারা বলছেন যে অবশ্যই কি কারণে মৃত্যু, মানে মৃত্যুর কারণটা কি, সেটা তারা কিন্তু
দিনের আলোর মতো পরিষ্কার হতে চাইছেন। এবং পরিবার এই মুহূর্তে দাবি করছেন যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয়, কিভাবে ওই ছাত্রের মৃত্যু হলো তা নিয়ে যেন এই মুহূর্তে তদন্ত সঠিক পথে এগোয়, তারা এমনটাই দাবি করছেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে মনা বীরবংশী, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আর অভিক, এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রীর গ্রাম আবাস যোজনায় অস্বচ্ছতার অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। 6 সপ্তাহের মধ্যেই এই রিপোর্ট তলব করা হয়েছে এবং রিপোর্ট জমা দিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এবং সেই ক্ষেত্রেই এই সময়সীমা কিন্তু স্বর্ণালী আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে, রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। একেবারেই অভিক, প্রধানমন্ত্রীর গ্রাম আবাস যোজনায় অস্বচ্ছতার অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু রাজ্যের রিপোর্ট তলব করলো হাইকোর্ট এবং আগামী 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশই দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। একদমই তাই, প্রধানমন্ত্রীর গ্রাম আবাস যোজনাতেই অস্বচ্ছতা সেই অভিযোগই উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকেই রিপোর্ট তলব করা হয়েছে, রাজ্যের কাছেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে যে আগামী 6 সপ্তাহের মধ্যেই এই রিপোর্ট তাদেরকে জমা দিতে হবে এবং ঠিক কি কোন কোন জায়গায় অস্বচ্ছতা রয়েছে এবং সেই সমস্ত সংক্রান্ত বিষয় কিন্তু রিপোর্টে উল্লেখ করতে হবে। এরপর যে খবরে নজর রাখবো কোটা নিয়ে, সুপ্রিম কোর্টের বড় রায়, কোটার ক্ষেত্রে রাজ্যের হাতে বড় অধিকার। তপশিলি জাতি ও উপজাতিদের উপশ্রেণীভুক্ত করার অধিকার, রাজ্যকে অধিকার। 7 বিচারপতির বিশেষ বেঞ্চের এই পর্যবেক্ষণ আপনাদের জানিয়ে রাখি যে কোটার ক্ষেত্রেই কিন্তু এই বিশেষ পর্যবেক্ষণ এবার সুপ্রিম কোর্টের, যেমনটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের বড় রায় কোটা নিয়ে এবং এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে যে কোটার ক্ষেত্রে রাজ্যের হাতে কিন্তু বড় অধিকার। আর সেই বড় অধিকার কি থাকতে চলেছে, সেই ক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে যে তপশিলি জাতি এবং উপজাতিদেরকে উপশ্রেণীভুক্ত করার অধিকার দিতে হবে, রাজ্যকে সেই অধিকার দিতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে 7 বিচারপতির বিশেষ বেঞ্চে। তারা এই নির্দেশ দিয়েছেন, তপশিলি জাতি উপজাতিদেরকে উপশ্রেণীভুক্ত করারই নির্দেশ দিয়েছে রাজ্যকে দেশের শীর্ষ আদালত। কোটা নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়, কোটার ক্ষেত্রে রাজ্যের হাতে বড় অধিকার, তপশিলি জাতি ও উপজাতিদের উপশ্রেণীভুক্ত করার অধিকার, রাজ্যকে অধিকার। 7 বিচারপতির বিশেষ বেঞ্চের কোটার ক্ষেত্রে রাজ্যের হাতে যে বড় অধিকার, বিশেষ সুবিধাভোগী কোটা থেকে বাদের নির্দেশ, তবেই আসল সমতা আসবে এমনটাই দাবি করেছেন বিচারপতিদের যে 7 বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকেই কিন্তু এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই কোটার ক্ষেত্রে যে সমতা, সেই সমতা বজায় রাখার জন্যই এবার দেশের শীর্ষ আদালতের তরফ থেকেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7 বিচারপতির সে বিশেষ বেঞ্চ তারাই নির্দেশ দিয়েছে তপশালী জাতি উপজাতিদেরকে উপশ্রেণীভুক্ত করতে হবে। কোটা নিয়েই সুপ্রিম কোর্টের এই বড় রায়, কোটার ক্ষেত্রে রাজ্যের হাতে এই বড় অধিকার দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। 7 বিচারপতির বিশেষ বেঞ্চ তারা রাজ্যের হাতেই বড় অধিকার তুলে দিচ্ছে। বিশেষ সুবিধাভোগীদের কোটা থেকে বাদের নির্দেশ, তবে এই আসল সমতা আসবে এমনটাই দাবি বিচারপতিদের, এমনটাই নির্দেশ 7 বিচারপতির বেঞ্চের। কোটা নিয়ে এবার বড় রায় শীর্ষ আদালতে। তবে এই মুহূর্তে অবশ্যই আমাদের ওয়েনারের দিকেও নজর রাখতে হবে, কারণ সেখানে ভূমিধসে কার্যত বিপর্যস্ত অবস্থা এবং ইতিমধ্যেই কিন্তু মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে, 276-এ পৌঁছে গিয়েছে মৃতের সংখ্যা। এখনো নিখোঁজ কমপক্ষে 200। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ তারা একই সঙ্গে কিন্তু উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কেরলের কি অবস্থা, একেবারে কেরলের ওয়েনারে যে ভারী বৃষ্টির কারণে কিন্তু বিপর্যস্ত অবস্থা।
একদমই স্বর্ণালী, যেমনটা বলছিল, এবং গত মঙ্গলবার থেকে কিন্তু ভূমিধস সেখানে শুরু হয়েছিল, যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেক্ষেত্রে কার্যতই কিন্তু আশঙ্কা বাড়ছিল, মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে দাঁড়াচ্ছিল, যা আজকে 276-এ গিয়ে পৌঁছেছে। এখনো পর্যন্ত 200-রও বেশি মানুষ তারা সেখানে নিখোঁজ রয়েছেন। আর আজই ওয়েনারে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা গেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, কি জানা যাচ্ছে এখন এই মুহূর্তে কেরলের ওয়েনারের সামগ্রিক পরিস্থিতি ঠিক কি? কেরলে এখনো পর্যন্ত যা মৃতের সংখ্যা, তাতে কমপক্ষে 276 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং এখনো 200 জনের বেশি মানুষ বিভিন্ন জায়গাতে নিখোঁজ রয়েছেন। তাদের আদৌ জীবিত অবস্থায় উদ্ধার করতে পারা যাবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে উদ্ধারকারীদের মধ্যে। কারণ যেভাবে, যেটা আমি আগেই বলছিলাম, যে মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান এবং তার সঙ্গে ভূমিধস, ওয়েনারের যে পার্বত্য এলাকা সেখানে যে ভূমিধস, ওপর থেকে নেমে আসা জল, তার সঙ্গে কাদামাটি এবং বালি, বড় পাথর, তার ফলে যে স্তূপ তৈরি হয়েছে সেখানে তার নিচ থেকে দেহ উদ্ধার করাটা রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে উদ্ধারকারীদের কাছে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, তাতে যে এলাকাতে এই ভূমিধসটা হয়েছে, যে 4টি গ্রাম, সেই গ্রাম 4টি নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং এখানে যে সমস্ত মানুষ বাস করতেন তাদের অনেককে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল, এবং কিছু মানুষ আগেই তাদের আত্মীয় বাড়ি চলে যায়। ফলে এখনো পর্যন্ত যা খবর, তাতে অন্তত 500 জন মানুষ কিন্তু নিখোঁজ। তার ফলে এটা বলা যেতেই পারে যে মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়বে। উদ্ধারকারীরা তারা চেষ্টা চালাচ্ছেন, তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন, এবং আমরা সকালেই দেখেছি যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি হেলিকপ্টারে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছেন। গোটা পরিস্থিতি তিনি ঘুরে দেখেন, মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেন, জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন, পর্যালোচনা বৈঠক করেন, যা যা প্রয়োজন উদ্ধারের জন্য সমস্ত ব্যবস্থা করতে বলেছেন। হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে, মেডিকেল বোর্ড তৈরি করে দেওয়া হয়েছে, যে সমস্ত আহত মানুষদের নিয়ে আসা হবে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন। আজই আমরা সকালেই দেখেছি যে রাহুল গান্ধী তিনি ওয়েনারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাহুল এবং প্রিয়াঙ্কা সেখানে যাওয়ার কথা, দুর্গতদের সঙ্গে কথা বলবেন, আহতদের সঙ্গে কথা বলবেন, এবং রাহুল গান্ধী প্রথম দিন থেকে তিনি ওয়েনারের প্রাক্তন সাংসদ, এবং এবারও তিনি ওয়েনার থেকে জিতেছিলেন, যদিও তিনি সেই সাংসদ পদ থেকে তিনি পদত্যাগ করেন, শুধুমাত্র রায়বেরেলি তিনি সাংসদ রয়েছেন। সুতরাং ওয়েনারের সঙ্গে যে রাহুল গান্ধীর সম্পর্ক, সেই সম্পর্কের ওপর জোর দিয়ে রাহুল গান্ধী কিন্তু প্রথম দিন থেকে ওয়েনারের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। কংগ্রেস কর্মী, যে সমস্ত কর্মী সমর্থক কেরলের, তাদের নির্দেশ দিয়েছেন যেন উদ্ধার কাজে তারাও ঝাঁপিয়ে পড়ে, এবং কোনো প্রয়োজনে কংগ্রেস কর্মীরা কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়বেন। সুতরাং এই মুহূর্তে যা পরিস্থিতি ওয়েনারে, এটা বলা যেতেই পারে উদ্ধার কাজ চলছে ঠিকই। এসডিআরএফ, এনডিআরএফ, সেনা সবাই উদ্ধার কাজ চালাচ্ছে, স্থানীয় মানুষরা সেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে, কিন্তু লাগাতার বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার জন্য কিন্তু উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এবং মৌসুম ভবনের যেটা খবর, যেটা আমি আগেই বলেছিলাম, যে আগামী 72 ঘন্টা বৃষ্টি চলার পূর্বাভাস রয়েছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওয়েনারে কিন্তু উদ্ধার কাজ অনেকটাই ব্যাহত হওয়ার সম্ভাবনা। কিন্তু ওয়েনারে মৃতের সংখ্যা যে আরো বাড়বে সেটা কিন্তু এই মুহূর্তে বলে দেওয়া যায়। একদমই দিব্যেন্দু, তো অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। সোনালী, তুমি ওয়েনারের খবর দিচ্ছিলে, অন্যদিকে যদি রাজধানীর দিকে নজর রাখা যায়, দিল্লির পরিস্থিতি তাও কিন্তু খুব উদ্বেগজনক, কারণ সেখানেও লাগাতার বৃষ্টি হচ্ছে, আর সেই লাগাতার বৃষ্টির কারণেই কার্যত দিল্লির পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় দাঁড়িয়েছে। নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্ট। একেবারে অভিক এবং জলমগ্ন সংসদের প্রবেশ পথ গাজীপুরে জলে ডুবে মৃত 2। ট্রেনের জমা জলে পড়ে এই মৃত্যুর ঘটনা। লাগাতার বৃষ্টির কারণে দিল্লির পরিস্থিতি ফের উদ্বেগজনক, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে জলমগ্ন সংসদের প্রবেশ পথ গাজীপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। ট্রেনের জমা জলে পড়ে মৃত্যু সন্তান সহ তরুণীর। একেবারেই তাই, জানিয়ে কিন্তু ক্রমশই উদ্বেগ বাড়ছে, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। যে প্রাকৃতিক বিপর্যয় চলছে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কার্যত উত্তর ভারতের যে পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি দিল্লিতে সেখানকার পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। সংসদের ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে রাখছি। সংসদ চত্বর সেখানেও জলমগ্ন হয়ে গেছে, এতটাই বৃষ্টির পরিমাণ বেড়েছে দিল্লিতে, যার কারণে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে ইতিমধ্যে।
আর অভিক, এবার যে খবরের দিকে নজর রাখবো, নতুন সংসদ ভবনের ছাদে ফাটল চুইয়ে জল। সংসদ ভবনে সমাজ মাধ্যমে ছবি পোস্ট কংগ্রেসের। আর অবশ্যই কেনই বা ছবি পোস্ট করবে না কংগ্রেস, কারণ এই বিষয়টাই এই মুহূর্তে কটাক্ষের হাতিয়ার করেছে তারা, এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে তারা এই মুহূর্তে এই বিষয়টা নিয়েই কিন্তু নিশানা করছেন। আমরা দেখেছিলাম স্বর্ণালী, এই যে নতুন সংসদ ভবন তার উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং প্রচুর ব্যয় করে এই নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছিল। কিন্তু যে অবস্থা এই মুহূর্তে ধরা পড়ছে, নতুন সংসদ ভবনের ছাদে ফাটল ধরেছে, আর সেই ফাটল চুইয়ে জল পড়ছে সংসদ ভবনের অন্দরে, এবং জলথইথই অবস্থায় এই মুহূর্তে সংসদ চত্বরের সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কংগ্রেস ইতিমধ্যে এই বিষয়টাকে নিয়ে কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। একেবারে অভিক দেখাচ্ছে আপনাদের সেই ছবি, একেবারে নতুন সংসদ ভবনের ছাদেই কিন্তু ফাটল চুইয়ে জল পড়ছে সংসদ ভবনে, এবং ঠিক সেই ভিডিওই পোস্ট করেছে কংগ্রেস। অবশ্যই কটাক্ষের মুখে পড়েছে, বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে নিয়ে শাসক দল। বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে শাসক দল। আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কংগ্রেস এই ছবি পোস্ট করে নিশানা করেছে কেন্দ্রীয় শাসক দলকে। আর ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে হিমাচল প্রদেশের কুলুতে, সেখানে জলে ভেসে গিয়েছে বহু বাড়ি। মানালিতে সেখানেও চলছে এক নাগাড়ে বৃষ্টি। বৃষ্টির কারণে বাড়ছে বিয়াস নদীর জলস্তর, এবং টানা যে বৃষ্টি পড়ছে সেই কারণেই কিন্তু বিয়াস নদীর জলস্তর বাড়ছে। আপনাদের জানিয়ে রাখি, হিমাচল প্রদেশের কুলুতে ভারী বৃষ্টিপাত, জলে ভেসে গিয়েছে বহু বাড়ি। আপনাদের সামনে যেমন আমরা খবর রাখছি, একদিকে আমরা দেখছি কেরলের সেখানেও কিন্তু বৃষ্টির কারণে বিপর্যস্ত একেবারে ওয়েনার, অন্যদিকে আমরা দিল্লির ছবিও আপনাদের সামনে রেখেছি। পাশাপাশি হিমাচল প্রদেশ সেখানের কুলুতেও কিন্তু ভারী বৃষ্টিপাত, এবং এক নাগাড়ে চলছে বৃষ্টিপাত। মানালিতেও চলছে বৃষ্টিপাত, বৃষ্টির কারণে বাড়ছে বিয়াস নদীর জলস্তর। একদমই তাই, ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে উত্তর ভারতের একাধিক জায়গাতে, এবং সেখানে ভারী বৃষ্টিপাতের জেরেই কিন্তু জলমগ্ন পরিস্থিতি বিস্তীর্ণ অঞ্চলে। সেই ভয়াবহ ছবি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন কিভাবে দাসের ঘরের মতন ভেঙে পড়ছে, জলের তোরে ভেঙে পড়ছে এই বহুতল বাড়ি মানালিতে। সেখানে কার্যত এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বেড়েছে বিয়াস নদীর জলস্তর, সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। হিমাচল প্রদেশের কুলুতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় চলছে, যার কারণে কার্যত বিপর্যস্ত অবস্থা সেখানে। তার পাশাপাশি হিমাচলের পার্বতী নদীতেও হরপা বান, যেই বানের কারণে ক্ষতিগ্রস্ত 2 জলবিদ্যুৎ কেন্দ্র। কুলুতে বন্যায় জল বেড়ে ভাঙল ড্যাম। আর রামপুর এবং সিমলাতে সেখানে বহু মানুষ এই মুহূর্তে নিখোঁজ হয়েছেন। এখনো পর্যন্ত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে এই ঘটনার জেরে এনডিআরএফ তারাও কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে। সব মিলিয়ে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। অর্থাৎ একের পর এক যে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। একদিকে কেরল থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে হিমাচল প্রদেশ, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু নাগাড়ে বৃষ্টির কারণে বিপর্যস্ত অবস্থা, এবং হিমাচলের পার্বতী নদীতে হরপা বানের কারণেই কিন্তু ক্ষতিগ্রস্ত 2 জলবিদ্যুৎ কেন্দ্র। মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়েছে কেদারনাথে যাওয়ার পথে লিঞ্চলির কাছে মেঘভাঙা বৃষ্টিতে জলথইথই পরিস্থিতি। বেড়ে গিয়েছে মন্দাকিনীর জলের স্তর, গৌরীকুণ্ড মন্দির খালি করা হয়েছে ইতিমধ্যেই, এবং তার পাশাপাশি উত্তরাখণ্ডের তেহরি জেলায় ঘনশালীতে 2 জনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। আর কেদারনাথ যাওয়ায় হাঁটার পথে ভীম বালিতেও ধস নেমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় বড় একটা অংশ। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দুদা, কেদারনাথে কার্যত সেখানেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথও, কি ছবি? না দেখো, শুধুমাত্র কেরল নয়, উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাগাতার বৃষ্টি চলছে, এবং যে বৃষ্টির কারণে বহু জায়গায় ধসের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং দিল্লিতে লাগাতার বৃষ্টি চলছে।
এবং যে পরিস্থিতি আমরা এর আগে দেখেছিলাম, উত্তরাখণ্ড কার্যত বিপর্যস্ত হয়ে গেছিল দেবভূমি, সেই দেবভূমি কিন্তু আবারও বিপর্যস্ত হতে চলেছে। তার কারণ এই কেদারনাথে যাওয়ার পথে ভীমবালি, সেখানে একটি গতকাল রাতে ধস নামে, অন্তত 200 জন পুণ্যার্থী সেখানে আটকে পড়েন, তাদের উদ্ধার কাজ চালানো হচ্ছে। তিহারিতে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, চামলিতে সেখানেও ধস নেমেছে, বহু রাস্তা আটকে গেছে। কেদারনাথের যে মূল রাস্তা, সেই রাস্তা থেকে পুণ্যার্থীরা তাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত পুণ্যার্থী এখনো কেদারের উদ্দেশ্যে যাত্রা করেনি, তাদের সেখানেই নিচে গৌরীকুণ্ডেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কিন্তু উত্তরবঙ্গ বা উত্তর ভারত কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, কিন্তু আবারও বড় বিপর্যয় ঘটতে পারে। এবং শুধুমাত্র উত্তরাখণ্ড নয়, তার সঙ্গে হিমাচল প্রদেশ, সিমলা, রামপুরে সেখানে প্রায় 36 জন নিখোঁজ রয়েছেন। তার মধ্যে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চালাচ্ছে SDRF। এবং এই উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, তিনি গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। তিনি একটি পর্যালোচনা বৈঠক করেছেন এবং উদ্ধারকারী দল, অর্থাৎ যারা উদ্ধার কাজে রাজ্যের যে দল, সেই দলকে কিন্তু তৈরি থাকতে বলেছেন। পরিস্থিতি কিন্তু ঘোরালো হতে পারে, কারণ বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসুম ভবন। এবং উত্তরাখণ্ডের যে বিপর্যয়, কেদারনাথ যে বিপর্যয়, সেই বিপর্যয়ের ছবি কিন্তু অত্যন্ত চেনা ছবি। বিপর্যয় সেই ছবি কিন্তু আমরা এর আগেও দেখেছি। ফলে যেভাবে বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি চলছে, তাতে এই উত্তর ভারত কিন্তু আবার বিপর্যয়ের মুখে পড়তে পারে, বিশেষ করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। একেবারেই। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। দিব্যেন্দু ঘোষ, অ্যাসাইনমেন্ট হেড, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর অভিক, আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি, রাত থেকে বৃষ্টি ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বারুইপুরে। আর এই টানা বৃষ্টির কারণেই স্বর্ণালী আমরা দেখতে পাচ্ছি যে জলমগ্ন হয়ে পড়েছে সেখানকার বহু এলাকা। জলস্তর বেড়েছে নদী, সমুদ্রের, এবং সেখানকার স্থানীয় মানুষজন তারা যথারীতি আতঙ্কিত হয়ে পড়েছেন। যেভাবে এই বৃষ্টিতে কার্যত নদী, সমুদ্রের জলস্তর বাড়ছে, সেখানকার মানুষরা তারা ঘরছাড়া হতে পারেন সেই আশঙ্কা করছেন তারা। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত, রাত থেকে বৃষ্টি ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বারুইপুরে। এবং ঠিক এই লাগাতার বৃষ্টির জেরেই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে ক্যানিং, ডায়মন্ড হারবারের বহু এলাকা এবং জলস্তর বাড়ছে নদী এবং সমুদ্রের। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টানা বৃষ্টির কারণেই কিন্তু এই জলমগ্ন পরিস্থিতি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি সামগ্রিক পরিস্থিতি? একদমই, দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু একেবারে যেমন রয়েছে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে ঘূর্ণাবর্ত। এবং এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ আজকে কিন্তু আরো শক্তিশালী হয়েছে, যার জেরে কিন্তু গতদিন থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে। গতদিন সারা রাত বৃষ্টির পর আজ সকাল থেকেও কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং, বারুইপুর, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু টানা বৃষ্টিপাত চলছে এবং মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎও পড়ছে। টানা বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যেই কিন্তু জেলার ডায়মন্ড হারবার, নামখানা, গঙ্গাসাগর এবং কাকদ্বীপ, সেই সহ ক্যানিং একাধিক যে নিচু এলাকা, সেই এলাকাগুলো জলমগ্ন হয়েছে। বহু ঘরবাড়ি রয়েছে যার উঠোন পর্যন্ত জল জমেছে। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো, গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম এবং মেলা চত্বর, সেটা টানা বৃষ্টিপাতের জেরে একেবারেই জলমগ্ন হয়ে রয়েছে। কার্যত বিপর্যস্ত হচ্ছে জনজীবন, রাস্তাঘাট, চলাচলের রাস্তা, সেখানেও কিন্তু জল জমছে। অন্যদিকে এই যে টানা বৃষ্টিপাত এবং বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস রয়েছে উপকূলীয় এলাকায়, যার জন্য কিন্তু নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে, জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং ইলিশ না ধরেই গভীর সমুদ্র থেকে ফিরে আসতে হচ্ছে উপকূলে মৎস্যজীবীদের। এই মুহূর্তে নামখানা মৎস্য বন্দর, কাকদ্বীপ মৎস্য বন্দর এবং ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম আরো একটি মৎস্য বন্দর রায়দিঘি, সেখানেও কিন্তু শয়ে শয়ে মৎস্যজীবীদের ট্রলার ভিড় জমিয়েছে। আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস রয়েছে, যেমন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা যেমন রয়েছে, তার সাথে কিন্তু একেবারেই ঘূর্ণাবর্ত রয়েছে। দুইয়ের জেরে আগামী কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের
প্রায় প্রত্যেকটি জেলাতে আজ কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বেলা গড়ানোর সাথে সাথে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টি, এই মুহূর্তে কিন্তু একেবারে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং অতি ভারী বৃষ্টিতে আরো কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলার যে সমস্ত পঞ্চায়েত এলাকা সেখানে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পেপার এবং যে সমস্ত ত্রিপল এবং প্রয়োজনীয় যে ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। উপকূলের বাসিন্দা যাদের একেবারে দুর্বল কাঁচা নদী বাঁধের পাশে যে সমস্ত মানুষদের ঘর বাড়ি তাদেরকে প্রয়োজনে কিন্তু নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কিংবা কোনো সরকারি পাকা স্কুল বাড়িতে আশ্রয় নেওয়ার কথা বারবার করে প্রশাসনের তরফে বলা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে আগামী কয়েকদিনের জন্য। আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল। আরো এখন সময় আরো একটা বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আলিপুরদুয়ারে ডেঙ্গি ও ম্যালেরিয়ার থাবা, বর্ধমানেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে 21। ডেঙ্গি রোধে তৎপর স্বাস্থ্য দফতর ও পুরসভা। ক্রমশই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে বাড়ছে। ডেঙ্গি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে একেবারেই। এবং আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই, আলিপুরদুয়ারে ডেঙ্গি ও ম্যালেরিয়ার থাবা এবং বর্ধমানেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21। ডেঙ্গি রোধে তৎপর স্বাস্থ্য দপ্তর এবং পুরসভা। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বর্ধমানে কিন্তু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21। এবং আমরা যেমনটা দেখি যে বর্ষা এলে বা বৃষ্টির পরিমাণ বাড়লে কিন্তু ডেঙ্গির প্রকোপও বাড়তে থাকে ক্রমশই। এবং সেই মতোই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গির যে থাবা তা পড়ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এই মুহূর্তে বর্ধমানের কি পরিস্থিতি? একেবারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যেমনটা বাড়ছে জানা যাচ্ছে, সেক্ষেত্রে কি ছবি উঠে আসছে ইতিমধ্যেই? স্বর্ণালী, এই মুহূর্তে বর্ধমান শহরে যে 3 নম্বর ওয়ার্ড আছে সেই 3 নম্বর ওয়ার্ডে এখনো পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে 21। কিন্তু যেটা বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছেন যে বর্ধমান জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 44। এইটাই হলো আপডেট, সব থেকে আপডেট, যে বর্ধমান জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 44। যেটা বলছেন যে জানুয়ারি মাস থেকে এই যে 31তম সপ্তাহ, এই 31তম সপ্তাহে 44 জনা বেড়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়ালো 149। কিন্তু এটা বলতে হবে যে 149 জনের মধ্যে 44 জন এখন আক্রান্ত বর্ধমান জেলায়, বাকিরা কিন্তু ডেঙ্গু মুক্ত হয়েছেন। কিন্তু যেটা চিন্তার বিষয়, যেটা উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে বর্ধমান শহরে একটি ওয়ার্ডই, 3 নম্বর ওয়ার্ডই, সেখানেই যে 21 জন আক্রান্ত, এই যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে স্বাস্থ্য দপ্তরে। সেই কারণে কিন্তু স্বাস্থ্য দপ্তর তড়িঘড়ি ওইখানে একটি ক্যাম্পের ব্যবস্থা করেন, যেখানে ক্যাম্পটাকে বলা হচ্ছে ফিভার ক্যাম্প, একটি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেই কিন্তু রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু জানা যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা বাড়লো কিনা। গত 24 ঘন্টায় 300 জনের রক্ত পরীক্ষা করার পর যেটা জানা গেছে ওই ওয়ার্ডেই আক্রান্ত রোগীর সংখ্যা 21। অপরদিকে তারা তড়িঘড়ি গতকাল বিকেল বেলায় একটি জরুরি বৈঠক করেন। সেখানে ছিল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে আরম্ভ করে পৌরসভার পৌরপ্রধান এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এবং যেটা জানা যাচ্ছে ওই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় শুধুমাত্র এই 3 নম্বর ওয়ার্ড নয়, বর্ধমান শহরে আরো যে 34টা ওয়ার্ড আছে, 35টা ওয়ার্ডের মধ্যে আরো বাকি 34টা ওয়ার্ড, সেই সমস্ত ওয়ার্ডেই কিন্তু রক্ত পরীক্ষা বা রক্তের নমুনা পরীক্ষার কাজ চলবে, পাশাপাশি চলবে সাফাই অভিযান। এবং যেটা জানা যাচ্ছে যে এই বর্ধমান পৌরসভার বাকি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেখানে মানুষকে সচেতন করতে লিফলেট বিলি করা শুরু হয়ে গেছে, স্প্রে করা শুরু হয়ে গেছে, ব্লিচিং পাউডার দেবার কাজ। তবু একটা অভিযোগ উঠে আসছে স্বাস্থ্য দপ্তর এবং পৌর প্রধানের বিরুদ্ধে, পৌরসভার বিরুদ্ধে। যারা এলাকাবাসী রয়েছে তারা বলছেন যে এই যে সচেতন এবং এই যে পরিষ্কার, এই যে স্প্রে করা, এটা কেন বর্ষার আগে করা হয় না? বর্ষা এলেই কি পৌরসভা সচেতন হয়ে পড়ে? একেবারেই ধন্যবাদ তোমায় চন্দন। অর্থাৎ যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু 21 থেকে বেড়ে দাঁড়ালো 44। ডেঙ্গি রোধে তৎপর স্বাস্থ্য দপ্তর ও পুরসভা।
একদমই তাই। স্বর্ণালী, তুমি বর্ধমানের খবর দিচ্ছিলে, এই মুহূর্তে দর্শকদেরকে আলিপুরদুয়ারের খবরটাও দিয়ে রাখি। আলিপুরদুয়ারে সেখানেও কিন্তু এভাবেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ম্যালেরিয়ার থাবাও কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে। কি আপডেট রয়েছে সেখানে আমরা এই নিয়ে কথা বলবো। অজয় শাহ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অজয়, আমরা বর্ধমানের ছবিটা কিছুক্ষণ আগে জানছিলাম, আলিপুরদুয়ারে সেখানেও তো ডেঙ্গি ম্যালেরিয়ার থাবা বসাচ্ছে, কি ছবি ধরা পড়ছে সেখানে? অভিক, একেবারে আলিপুরদুয়ার জেলাতে ডেঙ্গু ও ম্যালেরিয়া বিস্তার লাভ করেছে। আলিপুরদুয়ার জেলায় বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 200 পার, যার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে। বর্তমানে জেলার কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 113 জন। অপরদিকে আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গি পাশাপাশি পাল্লা দিতে বৃদ্ধি করেছে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা। বর্তমানে প্রায় 100 জন ম্যালেরিয়াতে আক্রান্ত হয়, যার মধ্যে সবথেকে বেশি ম্যালেরিয়া আক্রান্তের হদিস মিলেছে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে, যেখানে বর্তমানে 46 জন ম্যালেরিয়াতে আক্রান্ত রয়েছে। গত বছরের তুলনায় এই বছর কিন্তু ছবিটি ভয়াবহ রয়েছে। এই বছর বর্ষা আসার পূর্বে কিন্তু ডেঙ্গি ভয়াবহ রূপ নিতে শুরু করেছে আলিপুরদুয়ার জেলায়। বিশেষ করে জেলার মধ্যে কালচিনি আর আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকেরই ভয়াবহ পরিস্থিতি। আর বর্তমানে তোমাকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার জেলার যে জলবায়ু, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, আর এই ডেঙ্গির জন্য কিন্তু খুবই অনুকূল পরিবেশ। আর ডেঙ্গি ও ম্যালেরিয়া যেহেতু বিস্তার লাভ করতে না পারে, ইতিমধ্যে এই নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা ও ব্লক প্রশাসন। তারা যৌথভাবে এই নিয়ে ময়দানে নেমেছে, বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে, বিভিন্ন এলাকায় জনগণকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গি রোধে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি গাপ্পি মাছ যে হয়, মাছও ছাড়া হয়েছে এলাকার জলাশয়গুলিতে, আর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। প্রশাসন ও জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই নিয়ে ময়দানে নেমেছে। কিন্তু এই যে কখনো বৃষ্টি হচ্ছে আর কখনো যে রোদ হচ্ছে, এই নিয়ে কিন্তু একটি চিন্তার দানা বেঁধেছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। বেশ, ধন্যবাদ তোমায়। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর অভিক, এবার যে খবরের দিকে নজর রাখবো, মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল। ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 6টা আসনে বিরোধীরা মনোনয়ন জমা দেয়নি। আগামী 18 আগস্ট পরিচালন সমিতির ভোট ছিল, আর যেহেতু বিরোধীরা মনোনয়ন জমা দেয়নি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। এ বিষয়ে শওকত মোল্লা জানিয়েছেন, হেরে যাওয়ার ভয়ে বিরোধীরা কোনো মনোনয়ন জমাই দেয়নি। অভিযোগ উড়িয়ে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক জানান, অন্ধকারে রেখে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এমনটাই অভিযোগ করা হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ সামনে আসছে? তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং আইএসএফ নেতৃত্ব, তাদের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে? এবারে ভাঙড়ের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় সেখানে পরিচালন কমিটির নির্বাচন ছিল। নির্বাচন কমিটির যে লাস্ট তারিখ কিন্তু কাল বুধবার দুপুর 2টা পর্যন্ত ছিল। সেই টাইমের মধ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের 6 জন প্রতিনিধি তারা কিন্তু তাদের নমিনেশন ফাইল জমা দেয়, এবং এই যে স্কুলে যে ভোট, সেই ভোট 18 তারিখে। তবে এই কালকেই কিন্তু শুধুমাত্র আইএসএফ তৃণমূলের পক্ষ থেকে 6টি নমিনেশন জমা পড়ে, অনুমোদন দিইনি। তবে সরাসরি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী দল তারা কিন্তু ভয়ে, তারা কিন্তু তারা এলাকায় তাদের অস্তিত্ব না থাকায় তারা কিন্তু কোন রকম ভাবে এলাকায় তারা স্কুলের পরিচালন সমিতির নাম দিতে পারেনি। এবং সরাসরি আইএসএফ এর পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, যে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক, তিনি যেটা দাবি করেছে যে আমাদেরকে অন্ধকারে রেখে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। অর্থাৎ যে আইএসএফ এর নেতৃত্বে যে দাবি করছে, তাদেরকে কোন রকম ভাবে জানানো হয়নি যে স্কুলে যে নির্বাচন হবে, তাদেরকে জানানোই হয়নি। তারা সরাসরি এমনই অভিযোগ করছে। শওকত মোল্লা এ বিষয়ে তিনি একেবারে উড়িয়ে দিয়ে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাঙড় যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তারা হেরে যাওয়ার ভয়ে এই প্রতিদ্বন্দ্বিতায় তারা নামতে তৈরি ছিল না। সেক্ষেত্রে জাহাঙ্গীর, আইএসএফ এর পক্ষ থেকে কি এর পরবর্তীতে কোনো পদক্ষেপের কথা বলা হয়েছে? আজকে এতদিন পরে কিন্তু ভাঙড়ের যে আইএসএফ এর বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু আজকেই ভাঙড়ে আসবেন। তারপরেই কিন্তু তাদের কর্মী সমর্থক যারা আছে আইএসএফ নেতৃত্ব, তাদেরকে নিয়েই কিন্তু আজকে একটা তারা বৈঠক করবেন। তারপরে কিন্তু পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেয় আজকে জানাবেন।
একেবারে অবশ্যই সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের এবং বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, যে যেমনটা জানানো হচ্ছে যে ভয়ে আইএসএফ তারা মনোনয়ন জমা দেয়নি। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্ধকারে রাখা হয়েছিল তাদের। নজর রাখবো পরের খবরে। জোকায় ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিক্ষোভ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ কেন্দ্রীয় স্কুলের। একেবারে এবং কেন্দ্রীয় স্কুলের অভিভাবকদের এই বিক্ষোভ, স্কুলের পার্কিং নিয়ে বচসা শুরু হয় এবং ম্যানেজমেন্টের উপর ক্ষোভ প্রকাশ করেই এই বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলের পার্কিং নিয়ে কিন্তু এই বচসা শুরু হয় অভিক, এবং তার পরবর্তীতেই কিন্তু ডায়মন্ড হারবার রোড, জোকায় যে রোড রয়েছে সেই রোড অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখান অভিভাবকরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। আমরা এই নিয়েই কথা বলবো। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভ্রজিৎ, জোকায় ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা, কি অভিযোগ তাদের, কি দাবি তুলছেন? তোমায় জানিয়ে রাখবো, এই যে ডায়মন্ড হারবার রোডের পাশেই রয়েছে জোকার যে ম্যানেজমেন্ট, ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা, সেই যে ম্যানেজমেন্টের গেট তার ভিতর দিয়েই বেশ খানিকটা দূরে গিয়ে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। এবং যারা অভিভাবক তাদের যেটা দাবি, তারা যে কারণে বিক্ষোভ দেখাচ্ছিলেন যে সেই গেটে ছেড়ে দিলে তারা বাচ্চাদের ছেড়ে দিতে হয়, তারা স্কুলের ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যায় এবং সেখানে নিরাপত্তার একটা প্রশ্ন উঠছে, নজরদারির প্রশ্ন উঠছে। সেই কারণেই কিন্তু অভিভাবকদের তরফ থেকে অভিভাবকদের জানানো হয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে যে গাড়ি পার্কিং এর জন্য বছরে একটি টাকা বাবদ তাদের দিতে হবে পার্কিং বাবদ হিসাবে। এবং যেটা জানানো হচ্ছে যে 2 চাকার জন্য টাকা ধার্য করা হয়েছে, অটো এবং বাস নানান গাড়ির জন্য টাকা ধার্য করা হয়েছে। এবং অভিভাবকদের দাবি যে তারা কোনোভাবেই সেই টাকা দিতে পারবে না, সবার আর্থিক পরিস্থিতি সেরকম না, সেই কারণেই কিন্তু তারা আর্থিক পরিকাঠামো সেরকম হওয়ার না কারণেই কিন্তু অভিভাবকরা তারা আজ প্রায় ঘন্টা 2 ডায়মন্ড হারবার রোড অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। জোকা ম্যানেজমেন্টের সামনে যে ডায়মন্ড হারবার রোড, সেই ডায়মন্ড হারবার রোড তারা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশ পৌঁছে পুলিশের সাথে দীর্ঘক্ষণ চলে তাদের কথাবার্তা এবং তারপর কিন্তু 2 ঘন্টা পর অবশেষে তারা অবরোধ তুলে নেয়। যেটা অভিভাবকরা আরো অভিযোগ করছেন যে বেশ কয়েকদিন আগে একটি বাচ্চা সেখানে জলে ডুবে গিয়ে মারা যায়। যদিও সেই বাচ্চা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া নয়, তবে সেক্ষেত্রে তারা যেটা জানাচ্ছেন যে গেটে ছেড়ে দিলে তারা যে গেট থেকে অনেকটা ভিতরে তারা স্কুলে যাবে, সেক্ষেত্রে নজরদারি বা যদি কিছু হয় তার দায় কে নেবে। সেই কারণেই কিন্তু তারা বলছে যে আমাদের স্কুলের ভিতরে যদি গাড়ি রাখতে দেওয়া হয়, তবে ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু বারবারই এই পার্কিং যে ফ্রি, সেই পার্কিং ফ্রি এর কথা বলা হচ্ছে। সেই প্রতিবাদী অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর এবার নজর রাখবো আনন্দপুরের দিকে। আনন্দপুরে দুষ্কৃতী তাণ্ডবে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ মণ্ডল নামে আরো এক যুবককে, এবং বুধবারই গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত সঞ্জয় দাস। আমরা যে ছবি দেখেছিলাম স্বর্ণালী, আনন্দপুরে সেখানে পানশালাতে ঢুকে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা এবং দুষ্কৃতীদের প্রায় 20 থেকে 30 জনের দল সেখানে এসেছিল এবং সেই ঘটনাতেই মূল অভিযুক্ত সঞ্জয় দাস, তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল, যে ছবি আমরা দেখেছিলাম। এরপর এই ঘটনাতে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। আনন্দপুরের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় নতুন করে গ্রেফতার করা হলো আরো একজন। একেবারেই অভিক, যে ঘটনা আমরা দেখেছিলাম সেই ঘটনাতেই কিন্তু এবার আনন্দপুরে দুষ্কৃতী যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল পানশালায়, সেই ঘটনাতেই এবার আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ মণ্ডল নামে এক যুবককে। এবং আমরা দেখেছি এর আগেই কিন্তু বুধবারই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত সঞ্জয় দাসকে। আনন্দপুরে পানশালায় যে হামলা চালায় দুষ্কৃতীরা, সেই ঘটনায় কিন্তু এবার গ্রেপ্তার করা হলো আরো একজনকে। আসলে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি, যে ঘটনার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ভাইরাল হয়েছিল এবং এখান থেকেই কিন্তু চিহ্নিত করা হয়েছিল অভিযুক্তদেরকে, এবং বাকি যারা অভিযুক্তরা রয়েছে তাদেরও খোঁজ এই মুহূর্তে চালাচ্ছে পুলিশ, তাদেরকেও গ্রেফতার চেষ্টা চালানো হচ্ছে। তবে আনন্দপুরে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনাতে আগেই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে, এবার নতুন করে আরো একজনকে গ্রেফতার করা হলো। বিশ্বজিৎ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ।
আর অভিক, এবার যে খবরের দিকে নজর রাখবো, রাশন দুর্নীতি মামলায় বারিক বিশ্বাসকে তলব ইডির। বাকিপুর ঘনিষ্ঠ বারিককে শুক্রবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম মঙ্গলবারই বারিক বিশ্বাসের বাড়িতে এবং তার যে রাইস মিল রয়েছে সেখানে তল্লাশি অভিযানে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বারিকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছিল। এছাড়াও বারিকের আত্মীয় আলিফ নূর এবং দেগঙ্গার তৃণমূল সভাপতি আনিসুর রহমান, তাদেরকেও কিন্তু তলব করা হয়েছে ইডির তরফে। একেবারেই, এবং দুজনকেই আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বারিকের আত্মীয় আলিফ নূর এবং দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকেও কিন্তু একই সঙ্গে তলব করা হয়েছে আজ। কৌস্তুভ রায়ের জামিনের আবেদন 17 আগস্ট শুনানির দিন ধার্য করলেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। জামিনের আবেদনে কৌস্তুভ রায়ের দাবি, মূল অভিযুক্ত জামিনে মুক্ত, তাই জামিন মঞ্জুর করুক আদালত। চার্জ ফ্রেম থেকে পিছু হটল ইডি। জামিনের আবেদনের দোহাই দিয়ে চার্জ ফ্রেম করল না তদন্তকারী সংস্থা। এদিন শুনানি পর্বে ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী, হুজুর, কৌস্তুভ রায় জামিনের আবেদন জানিয়েছেন। আমরা সেই আবেদনের বিরোধিতা করে লিখিত আবেদন জানাবো। আমাদের সময় দেওয়া হোক, তাই আজ আমরা এই মামলার মুলতবি চাইছি। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী, হুজুর, আমার মক্কেল প্রথমেই বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। আপনি তদন্তকারী অফিসারকে আদালতে হাজিরা নির্দেশ জারি করেছিলেন, কিন্তু বিগত 4টে শুনানিতেও তদন্তকারী অফিসার হাজির হননি। আজও তারা হাজির নেই। ইডি সময় চাইছে, ঠিক আছে, কিন্তু তদন্তকারী সংস্থা আজ আদালতে জানাক কৌস্তুভ রায়কে আর হেফাজতে প্রয়োজন আছে কি নেই। বিচারপতি প্রশান্ত মুখোপাধ্যায়, বিষয়টা আদালত দেখছে, তদন্তকারী সংস্থা বলছে তো তদন্ত চলছে। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী, হেফাজতে প্রয়োজন আছে কিনা বিষয়টি জামিনের আবেদনের শুনানিতেও নির্ধারিত হবে। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী, আমি আদালতের কাছে আবেদন জানাচ্ছি। ইডি চার্জ ফ্রেমের আশ্বাস দিলেও তারা চার্জ ফ্রেম করছে না। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী, আমরা চার্জ ফ্রেম করতে প্রস্তুত। যেহেতু জামিনের আবেদন করা হচ্ছে, তাই চার্জ ফ্রেম করা সম্ভব হচ্ছে না। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী, হুজুর, তাহলে ইডি যদি আজকে চার্জ ফ্রেম করে তাহলে আমি জামিনের আবেদন প্রত্যাহার করছি। ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ইডির আইনজীবী, এটা সম্ভব নয়। জামিনের আবেদনের শুনানি হোক, তারপর আদালত বিচার করুক। কৌস্তুভ রায়ের জামিন মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট। কলকাতা টিভি। আরো এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আবহাওয়া অনুকূল, 10 টন ইলিশ নিয়ে ফিরল ট্রলার খুশির হাওয়া নামখানা মৎস্য বন্দরে। আর এই মরশুমে প্রথমবার বিপুল পরিমাণ ইলিশ ওঠায় বাজারে ইলিশের পর্যাপ্ত যোগান থাকবে, এমনটাই আশা করছেন মৎস্যজীবীরা। এবারের ইলিশের মরশুমে শুরুতে খরা ছিল, গরম আর দীর্ঘ অনাবৃষ্টির জেরে জালে পড়ছিল না রূপলি শস্য। প্রতিকূল আবহাওয়ায় সমুদ্র থেকে মাঝপথে ফিরেও আসতে হয়েছিল মৎস্যজীবীদের। খরা কেটে এই মরশুমে প্রথমবার 10 টন ইলিশ ঢুকল নামখানা মৎস্য বন্দরে। অনুকূল আবহাওয়ার জন্যই এই সুখবর বলে দাবি মৎস্যজীবীদের। এইগুলোই একটু দেখা দিয়েছে, এর আগে তো তেমন ছিল না, এইগুলো দেখা দিয়েছে। মোটামুটি মাথার ইলিশ বড় ইলিশ এগুলো আছে, আশা করা যায় মাছ এখন আছে। মাছের সাইজ বাড়াতে বড় মাছ আসছে, এমন ছোট মাছ না, মানে ঠাকুরে আবার আসা। এখন মাছ ভারতবর্ষে আসছে, এখন আরো 3-4টি লস হয়েছে, বিশাল লস। সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলেও। দফায় দফায় বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে উপকূলে। আপাতত ঝোড়ো হাওয়ায় ঢেউয়ের জেরে ইলিশ শিকারে বেগ পাচ্ছেন মৎস্যজীবীরা। তবে হাওয়া কমলে একটানা বৃষ্টি ইলিশের যোগান বাড়াবে বলেই আশা করছেন তারা। এখন আজকেই আমাদের কাছে খবর আছে যেহেতু 500-600 টাকা 500-600 গ্রামের ইলিশগুলো 600-700 টাকায় বিক্রি হচ্ছে, এবং ওর থেকে বড় ইলিশগুলো 1000-1200 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তো আরেকটু মাছ এসে যাওয়ার পরে এটাও আরো কমতে পারে বা কমে যাবে। সাধ্যের মধ্যে ইলিশ মাছ আস্তে আস্তে দেখতে চলেছে মৎস্যজীবীরা। হ্যাঁ, মৎস্যজীবীরাও দীর্ঘদিন পরে ইলিশ মাছ আসায় লাভের মুখ দেখতে।
সমুদ্রগামী কিছু ট্রলার ফিরেছে মৎস্য বন্দরে। এখনো সমুদ্রে রয়েছে বেশ কিছু ট্রলার, সেগুলি ডাঙায় ফিরলে আগামীতে আরও ইলিশের আশা করছেন মৎস্যজীবীরা। সেক্ষেত্রে বাজারে ইলিশের যোগান ঠিক থাকলে দাম আয়ত্তের মধ্যে থাকার আশায় রয়েছেন ভোজন রসিকরাও। কলকাতা টিভি। আরো আজ এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।